দেখো প্রশ্নটা খেয়াল করো, বলা হচ্ছে if the cost to deposit 1 gram zinc is 10 টাকা then determine the cost of depositing 15 gram aluminium। 1 গ্রাম জিঙ্ককে ডিপোজিট করতে 10 টাকা লাগতেছে, তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়ামকে ডিপোজিট করতে কি পরিমাণ কস্ট পড়বে। এই যে 1 গ্রাম জিঙ্ককে ডিপোজিট করতে 10 টাকা পড়তেছে, এই কস্টটা আসলে কিসের। 1 গ্রাম জিঙ্ক ডিপোজিট করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ সলিউশনের মধ্যে দিয়ে পাস করতে হবে, সেই নির্দিষ্ট পরিমাণ চার্জের উপর নির্ভর করবে এই কস্টটা। 1 গ্রাম জিঙ্ককে ডিপোজিট করার জন্য যে পরিমাণ চার্জ প্রয়োজন সেই পরিমাণ চার্জের কস্ট হচ্ছে 10 টাকা। তো আমরা বের করব 15 গ্রাম অ্যালুমিনিয়ামকে স্টোর করার জন্য কি পরিমাণ চার্জ প্রয়োজন। এরপরে আমরা একক নিয়মে অর্থাৎ ইউনিটারি মেথডে বের করে ফেলবো সেই পরিমাণ চার্জের কস্ট কত। তাহলে প্রথমে আমরা বের করব 1 গ্রাম জিঙ্ককে স্টোর করার জন্য কি পরিমাণ চার্জ প্রয়োজন। এটা কিভাবে বের করা, আমরা জানি W is equals to MIT by EF। এই যে আইটি আছে, আইটির পরিবর্তে আমরা কি বসাতে পারি, কিউ বসাতে পারি। আইটির পরিবর্তে আমরা কি বসাতে পারি, কিউ বসাতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিউ এর যদি একটা ইকুয়েশন বের করি, কিউ সমান সমান কি দাঁড়াবে, কিউ সমান সমান দাঁড়াবে WEF ডিভাইডেড বাই এম, WEF ডিভাইডেড বাই এম। ঠিক আছে, তো আমরা এখানে ক গ্রাম জিঙ্ক ডিপোজিট করতেছি, 1 গ্রাম, তাহলে W এর মান হচ্ছে 1। জিঙ্ক 2 প্লাস, ঠিক না, জিঙ্ক 2 প্লাস হয়, জিঙ্ক 2 প্লাস হয়, তাই বলে ই এর ভ্যালু কত 2, এফ কত 96500, আর জিঙ্কের মাস কত 65.5 গ্রাম, 65.5 গ্রাম। তাহলে এখানে কি পরিমাণ চার্জ আসতেছে দেখো তো, 2 into 96500 ডিভাইডেড বাই 65.5 কত 2946.56 কুলম্ব। এই পরিমাণ চার্জ সাপ্লাই করলে 1 গ্রাম জিঙ্ক স্টোর হবে বা 1 গ্রাম জিঙ্ক ডিপোজিট হবে। এই পরিমাণ চার্জের কস্ট হচ্ছে 10 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 2946.56 কুলম্ব চার্জের কস্ট কত 10 টাকা। আসো 15 গ্রাম অ্যালুমিনিয়াম স্টোর করতে কি পরিমাণ চার্জ প্রয়োজন সেটা বের করব আমরা এখন। তাহলে লিখি আমরা কিউ সমান সমান WEF ডিভাইডেড বাই এম, এটা আমরা এখান থেকে লিখতেছি। আসো কি স্টোর করতেছি, অ্যালুমিনিয়াম, কত গ্রাম 15 গ্রাম, তাহলে W এর ভ্যালু কত 15। ই কত হবে 3, কারণ অ্যালুমিনিয়াম যখন ক্যাটায়ন হয় তখন অ্যালুমিনিয়াম 3 প্লাস হয়। এফ এর ভ্যালু কত 96,500, অ্যালুমিনিয়ামের মাস কত 27। 160833 160833 ডেসিমাল কোয়াড্রিপল 3। ঠিক আছে, তো কিছুক্ষণ আগে আমরা বের করছিলাম এই পরিমাণ চার্জের কস্ট এত টাকা। এখন আমরা বের করব এত কুলম্ব চার্জের কস্ট কত টাকা। এত কুলম্ব চার্জ দিলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম স্টোর হয়। এত কুলম্ব চার্জের কস্টটা জেনে গেলে আমি জেনে যাব 15 গ্রাম অ্যালুমিনিয়াম স্টোর করতে কত টাকা প্রয়োজন পড়ে। ওয়ান সিক্স জিরো এইট ডাবল থ্রি ডেসিমাল কোয়াড্রিপল 3, না কোয়াড্রিপল 3 ইন্টু কত 10 ডিভাইডেড বাই কত 2946.56, তাহলে কত আসে
555 545 545 545.834 টাকা। তো আশা করি এই প্রশ্নটা বুঝেছো। এরপরে আসো, বলা হচ্ছে if 3.7 ampere current is made to flow through copper sulfate solution for 6 hours, then determine the amount of copper deposited. Determine the number of copper atom deposited. Determine the amount of copper sulfate dissociated. Okay, আসো আমরা লিখি প্রথমটাতে কি বের করতে বলছে? বের করতে বলছে determine the amount of copper deposited. কিভাবে বের করব? W সমান সমান MIT divided by EF। ঠিক আছে, কার ডেপোজিশনের কথা বলতেছে? কপারের। কার কথা বলতেছে? কপারের। তো কপারের অ্যাটমিক মাস কত? 63.5। কি পরিমাণ কারেন্ট ফ্লো করা হচ্ছে? 3.7 অ্যাম্পিয়ার। কত সময় ধরে ফ্লো করানো হচ্ছে? 6 আওয়ার্স। কত সেকেন্ড ধরে ফ্লো করানো হচ্ছে তাহলে? 6 ইন্টু 3600। ই কপারের চার্জ কত? কপার যখন ক্যাটায়ন হিসেবে থাকে তখন এটা কপার 2+, তখন তার চার্জ হচ্ছে 2, তাই বলি ই এর ভ্যালু 2। এফ কত? 96500। 96500। ওকে, 63.5 into 3.7 into 6 into 3600 divided by 2 into 96500, 26.29 বা 26.3 দেয়া যায়, 26.3 গ্রাম। তো 26.3 গ্রাম কপার ডেপোজিট হইছে, 26.3 গ্রাম কপার ডেপোজিট হইছে। ডিটারমাইন দ্য নাম্বার অফ কপার অ্যাটম ডেপোজিটেড। তাহলে এখানে কপার অ্যাটম কয়টা আছে এটা বের করলে আমি কি এটা পেয়ে যাচ্ছি না? দ্যাট দ্য নাম্বার অফ কপার অ্যাটম ডেপোজিটেড। এটা হচ্ছে মাস অফ কপার অ্যাটম ডেপোজিটেড। এটা হচ্ছে মাস অফ কপার অ্যাটম ডেপোজিটেড। এখানের মধ্যে আমি যদি কপার অ্যাটমের সংখ্যাটা বের করে ফেলি তাহলে আমি জেনে যাব দ্য নাম্বার অফ কপার অ্যাটম ডেপোজিটেড। তো এটা কিভাবে করতে পারি? এটা করার উপায় হচ্ছে, দেখো আমরা জানি মোল নাম্বার সমান সমান কি? মাস ডিভাইডেড বাই অ্যাটমিক মাস অথবা মলিকুলার মাস সমান সমান নাম্বার অফ অ্যাটমস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তো আমরা এইটুকু অংশকে একটা ফর্মুলার মতো ট্রিট করতে পারি। অবশ্যই পারি। তাহলে আমরা এখানের মধ্যে এতটুকুকে ফর্মুলার মতো ট্রিট করব। এখন আমরা এখানের মধ্যে এক্স্যাক্টলি কি করব? দেখো, আমরা এখানে বের করব কয়টা কপার অ্যাটম ডিপোজিট হইছে, অর্থাৎ আমরা এই n বের করব। তাহলে W N A ডিভাইডেড বাই ক্যাপিটাল M। W কত? W হচ্ছে যে যত গ্রাম কপার ডিপোজিট হইছে। কপার কত গ্রাম ডিপোজিট হইছে? 26.3 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। 6.02 into 10 to the power 23। এটা হচ্ছে অ্যাটমিক মাস। কপারের অ্যাটমিক মাস কত? 63.5। তাহলে এখন আমরা ক্যালকুলেটর ইউজ করি, একটু দেখি কত আসতেছে। 26.3 into 6.02 into 10 to the power 23 divided by 63.5। তাহলে এখানে আসতেছে 2.5 into 10 to the power 23। 2.5 into 10 to the power 23। আশা করি বোঝা গেছে। এত সংখ্যক অ্যাটম ডিপোজিট হইছে, এত সংখ্যক অ্যাটম ডিপোজিট হইছে। এবার আসো আমরা সামনে যাই, 3 নাম্বারটাতে যাই। 3 নাম্বারটা বলছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ কপার সালফেট ডিসোসিয়েটেড। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ কপার সালফেট ডিসোসিয়েটেড। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ কপার সালফেট ডিসোসিয়েটেড।
ওকে, কপার সালফেটের ডিসোসিয়েশন রিঅ্যাকশনটা আমরা একটু দেখি। কপার সালফেটের ডিসোসিয়েশন রিঅ্যাকশনটা আমরা একটু দেখি। তো কপার সালফেট কিভাবে ডিসোসিয়েট হবে দেখো। কপার সালফেট কিভাবে ডিসোসিয়েট হবে দেখো। কপার সালফেট, কপার 2 প্লাস SO4 2 মাইনাস কপার সালফেট। এবার আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে 1 মোল কপার সালফেট থেকে 1 মোল কপার সালফেট থেকে 1 মোল কপার 2 প্লাস ডিসোসিয়েট হয়েছে এবং 1 মোল সালফেট ডিসোসিয়েট হয়েছে বলতে পারি। অর্থাৎ আমরা কথাটা এভাবেও লিখতে পারি যে 1 মোল কপার সালফেট ডিসোসিয়েট হয়েছে আর 1 মোল কপার 2 প্লাস তৈরি করতেছে। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে 1 মোল কপার 2 প্লাস তৈরি হয় যখন 1 মোল কপার সালফেট ডিসোসিয়েট হয়। বলতে পারি কথাটা যে 1 মোল কপার 2 প্লাস তৈরি হয় যখন 1 মোল কপার সালফেট ডিসোসিয়েট হয়। 1 মোল কপার 2 প্লাস মানে কি? 1 মোল কপার 2 প্লাস মানে হচ্ছে 63.5 গ্রাম কপার 2 প্লাস। 1 মোল কপার সালফেট মানে কি? 1 মোল কপার সালফেট মানে হচ্ছে কপার সালফেটের মলিকুলার মাস সমপরিমাণ। তো কপার সালফেটের মলিকুলার মাস কত? 63.5 প্লাস সালফারের জন্য 32, অক্সিজেনের জন্য 64। তাহলে আমার এখানে কত আসে? 63.5 প্লাস 32 প্লাস 64। তাহলে এখানে আসে হচ্ছে আমার 159.5। কত আসে? 159.5। তার মানে দেখো, তার মানে 63.5 গ্রাম কপার 2 প্লাস ডিপোজিট হওয়ার জন্য 159.5 গ্রাম কপার সালফেট ডিসোসিয়েট হতে হবে। 63.5 গ্রাম কপার 2 প্লাস তৈরি হওয়ার জন্য 159.5 গ্রাম কপার সালফেট ডিসোসিয়েট হতে হবে। তোমরা বলতে পারো যে স্যার আপনি তো ভুল বলতেছেন, আপনি ডিসোসিয়েট হওয়ার কথা বলতেছেন, এখানে তো ওই যে ক্যাথোডের গায়ে কপারের একটা লেয়ার পড়বে ওটার কথা বলা হচ্ছে। আরে বোকা, কপার সালফেট থেকে তো আগে ডিসোসিয়েট হয়ে কপার 2 প্লাস হবে, তারপরে গিয়ে না সে কপার হবে, ঠিক না? তারপরে গিয়েই তো সে কপার হবে। এখানে যদি তোমার একটা কপার 2 প্লাস তৈরি হয়, এখানে তোমার একটা কপার অ্যাটম লেয়ার তৈরি করবে। তোমার এখানে দুইটা কপার 2 প্লাস তৈরি হলে এখানে দুইটা অ্যাটম লেয়ার তৈরি করবে। এখানে যদি 1 মোল তৈরি হয় তাহলে 1 মোল লেয়ার তৈরি করবে। আশা করি বুঝছো বিষয়টা। তো দেখো 63.5 গ্রাম কপার 2 প্লাস ডিসোসিয়েট হবে যখন 159.5 গ্রাম কপার সালফেট ডিসোসিয়েট হবে। মানে এই পরিমাণ কপার সালফেট ডিসোসিয়েট হয়ে এই পরিমাণ কপার 2 প্লাস তৈরি করতেছে, যা পরে গিয়ে ক্যাথোডের গায়ে লেয়ার হিসেবে লেয়ার পড়বে। এখন আমরা এখানে জানতে পারলাম যে 26.3 গ্রাম কপার 2 প্লাস কি করলো? সলিডিফাই হয়ে ক্যাথোডের গায়ে লেয়ার তৈরি করলো। এখন এত গ্রাম কপার 2 প্লাস লেয়ার তৈরি করতে পারবে যখন সে এত গ্রাম কপার সালফেট থেকে তৈরি হবে, বা এত গ্রাম কপার সালফেট যখন ডিসোসিয়েট হবে। তাহলে আমার কাজ কি এখন? আমার কাজ হচ্ছে এটা বের করা যে কপার এত গ্রাম কপার ডিপোজিট হওয়ার জন্য কত গ্রাম কপার সালফেট এর কাছে ডিসোসিয়েট হতে হবে। খুব সহজ, 159.5 ইন্টু 26.3 divided by 63.5. 159.5 into 26.3 divided by 63.5.
কত আসতেছে 66.06 66.06। তো এত গ্রাম কপার সালফেট ডিসোসিয়েট হয়েছে এবং এত গ্রাম কপার 2+ তৈরি করছে, যা ক্যাথোডে গিয়ে কপারে পরিণত হয়েছে। তো সহজ কথা হচ্ছে এটাই হচ্ছে আমার প্রশ্নের কি অ্যান্সার। সরি, আমার একটা কল আসছিল, কলটা একটু ধরতে হচ্ছিল, এই কারণে একটু আমি জানি আমার রিংটোনটা খুবই কি বলা যায়, নয়েজি রিংটোন বলা যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। তো এই ম্যাথটা দেখি এখানের মধ্যে কি বলা হচ্ছে। এখানের মধ্যে কি বলা হচ্ছে একটু দেখি। বলা হচ্ছে যে 10 ampere current is made to flow through water for 40 minutes. Determine the amount of water dissociated. Determine the volume of oxygen produced. ঠিক আছে, তো আমাদের এই ক্ষেত্রে নাম্বার 1 কাজ হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন আর ক্যাথোড রিঅ্যাকশন দিয়ে দেওয়া। অ্যানোড রিঅ্যাকশন আর ক্যাথোড রিঅ্যাকশন দিয়ে দেওয়া। তো তোমার এখানের মধ্যে এই যে পানির মধ্যে যে 40 এম্পিয়ার কারেন্ট পাস করা হয়েছে, এটা কিভাবে পাস করা হয়েছে? পানিকে একটা কন্টেনারে নেওয়া হয়েছে, এরপরে ইলেকট্রোলাইসিস করা হয়েছে, এটাই তো, এছাড়া তো আর অপশন নাই। তো এখন ইলেকট্রোলাইসিস হলে অ্যানোডে কিছু একটা ঘটবে, ক্যাথোডে কিছু একটা ঘটবে। এখন অ্যানোডে ক্যাথোডে কি ঘটতেছে আমরা জানি। যেহেতু পানির মধ্যে কি আছে, H+ আছে আর OH- আছে। তো H+ যেহেতু ক্যাটায়ন, সে যাবে ক্যাথোডে, OH- যেহেতু অ্যানায়ন, সে যাবে অ্যানোডে। এবার OH- অ্যানোডে গিয়ে 4টা OH- 4টা ইলেকট্রন রিলিজ করবে, 2টা H2O তৈরি করবে আর একটা অক্সিজেন তৈরি করবে। হিসাব লাগাই দেখো, এখানে 4টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন এবং এখানে 2টা অক্সিজেন, তাহলে মোটমাট 4টা অক্সিজেন। এখানে 4টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন। তো হিসাব কিন্তু মিলতেছে। তো তোমার এখানে 4টা ইলেকট্রন, তোমার এখানের মধ্যে 4টা ইলেকট্রন ডোনেট করা হয়েছে, আর এখানের মধ্যে 2টা H+ 2টা ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হবে? H2 গ্যাসে পরিণত হবে। এখন বিষয়টা হচ্ছে এখানে 4টা ইলেকট্রন ডোনেট করা হচ্ছে আর এখানে 2টা মাত্র ইলেকট্রন রিসিভ করা হচ্ছে। তো এটা কি হলো? এটা তো হলো না। সুতরাং আমার কাছে কি করতে হবে? এটাকে 2 দিয়ে ইনটু করতে হবে। এটাকে 2 দিয়ে ইনটু করতে হবে। এটাকে 2 দিয়ে ইনটু করতে হবে। এবার দেখো, আমরা ওভারঅল রিঅ্যাকশনটা লিখি। ওভারঅল রিঅ্যাকশনটা হবে কিছুটা এরকম যে 4OH- প্লাস 4H+, এখান থেকে তৈরি হচ্ছে আমার 2H2O প্লাস O2 প্লাস 2H2। এবার দেখো, আমরা কি জানি? আমরা জানি পানি মানে কি? পানি মানে হচ্ছে HOH। পানি মানে কি? HOH। তাহলে পানি এখানে আছে কয়টা? 4টা। তাহলে আমরা এখানে 4HOH দিতে পারবো। আমরা HOH না দিয়ে সরাসরি H2O লিখে দিলেও কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। সরাসরি H2O লিখে দিলেও কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। এখন আমরা এখানের মধ্যে কি করব? H2O এবং H2O কাটাকাটি করব। দুইটা H2O কাটাকাটি করব। কাটাকাটি করার পরে আমার এখানে বাম দিকে 2টা H2O বাকি থাকবে, এখানের মধ্যে O2 থাকবে, এখানের মধ্যে 2H2 থাকবে। এখন এখানে কয়টা ইলেকট্রনের লেনদেন হয়েছে? 4টা। এখানে কয়টা ইলেকট্রনের লেনদেন হয়েছে? 4টা। এখানেও কয়টা ইলেকট্রনের লেনদেন হয়েছে? 4টা। কেন তিনটার মধ্যে একই পরিমাণ ইলেকট্রনের লেনদেন হচ্ছে? কারণ তিনটা তো দিন শেষে একই রিঅ্যাকশনই বাবা। তিনটাই তো একই রিঅ্যাকশন, তিনটা তো ভিন্ন রিঅ্যাকশন না, তিনটা একই রিঅ্যাকশন। এখন দেখো, এখন আমাকে কি বলছে? আমাকে বলছে যে ডিটারমাইন ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসোসিয়েটেড। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসোসিয়েটেড। তো দেখো, একটা জিনিস মাথায় রাখবা, এখানের মধ্যে এখানের মধ্যে এইসব ম্যাথের মধ্যে তোমাকে যখন কোনো কিছুর অ্যামাউন্ট, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট বের করতে বলবে, তুমি কি করবা? তার ইলেকট্রোলাইসিসের ইকুয়েশনটা দিবা, আর ইকুয়েশনটা দেওয়ার পরে তাকে মানে তার কোএফিসিয়েন্ট 1 রাখবা। যেমন ধরো এখানে আমাকে কি বলছে? H2 কি পরিমাণ ডিসোসিয়েট হয়েছে, পানি কি পরিমাণ ডিসোসিয়েট হয়েছে। তাহলে আমি অবশ্যই ইলেকট্রোলাইসিসের ইকুয়েশনটা লিখবো। লিখার পরে আমি H2 এর কোএফিসিয়েন্ট 1 করে দিব। এখন এখানের মধ্যে H2 এর কোএফিসিয়েন্ট যদি 1 করতে হয়, তাহলে আমার কাছে ইকুয়েশনটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে এখানের মধ্যে থাকবে আমার H2O, এখানের মধ্যে আমার ইলেকট্রনের লেনদেন হবে 2টা, আগে হচ্ছিল 4টা, এখানে আমার থাকবে হাফ O2, এরপর এখানে থাকবে হচ্ছে আমার শুধুমাত্র একটা H2। বলা হচ্ছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভলিউম ডিসোসিয়েটেড।
সরি, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসোসিয়েটেড, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসোসিয়েটেড। এবার এটা কিভাবে বের করতে পারি? এটা বের করতে পারি আমরা MIT বাই EF দিয়ে, MIT বাই EF দিয়ে। আচ্ছা, কি বের করতেছি? কি পরিমাণ পানি ডিসোসিয়েট হয়েছে ওটাই তো বের করতেছি, ঠিক না? তাহলে পানির মলিকুলার মাস আমরা এখানে দিব, which is 18, কি পরিমাণ কারেন্ট ফ্লো করা হচ্ছে? 10 অ্যাম্পিয়ার। কত সময় ধরে ফ্লো করা হয়েছে? 60 মিনিট। ওকে, এরপরে ই এর মান কত? ই এর মান এই ক্ষেত্রে হবে হচ্ছে কয়টা ইলেকট্রনের লেনদেন করা হয়েছে সেটা। ই এর মান এই ক্ষেত্রে হবে কয়টা ইলেকট্রনের লেনদেন হয়েছে সেটা। এফ, এফ কত? এফ হচ্ছে 96500। তাহলে এখন আমরা হিসাব করে দেখি কত আসে। 18 into 10 into 40 into 60, 18 into 10 into 40 into 60 সমান সমান কিছু একটা আসতেছে। এরপর হচ্ছে 2 into 96500 কিছু একটা আসতেছে। এটা হচ্ছে 2.2383, 2.2383 grams। আশা করি বুঝা গেছে। তো the amount of water dissociated is 2.2383 grams. হুম হুম আসো, এর দ্বিতীয় নম্বরে আসো। দ্বিতীয় নম্বর কি বলতেছে? দ্বিতীয় নম্বর বলছে ডিটারমাইন দ্য ভলিউম অফ অক্সিজেন প্রডিউসড, ভলিউম অফ অক্সিজেন প্রডিউসড। তা কার প্রোডাকশনের কথা বলছে? অক্সিজেনের। তাহলে আমি ইকুয়েশনটা এমন ভাবে লিখবো এবার যেন অক্সিজেনের কোএফিসিয়েন্ট কি থাকে? 1 থাকে। ঠিক আছে, এখানে অক্সিজেনের কোএফিসিয়েন্ট 1, তাই বলে আমি এটাই লিখলাম। এখন আমি এখানের মধ্যে W দিলাম। প্রথমে আমি কি বের করব? প্রথমে আমি বের করব কত গ্রাম অক্সিজেন প্রডিউসড হয়েছে। অক্সিজেনের মলিকুলার মাস কত? 32 গ্রাম। এরপরে আই, কারেন্ট কত? এখানে 10 অ্যাম্পিয়ার। টাইম কত? 40 into 60। ই কত? ই হবে এখানের মধ্যে 4। কেন? কারণ এখানে 4টে ইলেকট্রনের লেনদেন হয়েছে। এফ কত? 96500। 32 into 10 into 40 into 60, 32 into 10 into 40 into 60 divided by 4 into 96500, 1.9896, 1.9896 গ্রাম। তো এত গ্রাম অক্সিজেন প্রডিউসড হয়েছে, এত গ্রাম অক্সিজেন প্রডিউসড হয়েছে, এত গ্রাম অক্সিজেন প্রডিউসড হয়েছে। আমার কাছে বের করতে হবে অক্সিজেন, যে অক্সিজেন তৈরি হয়েছে সেটার ভলিউম কত। ঠিক আছে, তো এটা বের করার ফর্মুলা হচ্ছে আমার এটাই, n সমান সমান কি? W বাই m, আবার V ডিভাইডেড বাই 22.4 লিটার। এই যে এটা আছে, এটা কখন লেখা যায়? এটা লেখা যায় যখন আমাদের সিস্টেম এসটিপি তে থাকবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে থাকবে। তো এখন ওরা আমাকে র্যান্ডমলি জিজ্ঞেস করে ফেলছে ভলিউম অফ অক্সিজেন কি পরিমাণ প্রডিউস হয়েছে। এখন আমার কাছে কন্ডিশনটা এসটিপি ধরেই নিতে হচ্ছে, বুঝছো? এছাড়া কিন্তু আর কোনো উপায় নাই এখানের মধ্যে ভলিউমটা বের করার। আশা করি বুঝতেছো। তো আমরা কি করব, এতটুকুকে ফর্মুলা হিসেবে নিব। এতটুকুকে যদি আমরা ফর্মুলা হিসেবে নিই তাহলে আমার এখানে কি থাকে? W বাই m থাকে সমান সমান V বাই 22.4 থাকে। ঠিক আছে, এবার আমরা V বের করব। V সমান সমান কি? W ইন্টু 22.4 ডিভাইডেড বাই m। ঠিক আছে, এবার W কত? 1.9896, 22.4। m কত? 32। ঠিক আছে, দেখি ভলিউম কত আসে। ভলিউম কত আসে একটু দেখি। 1.9896 ইন্টু 22
22.4 1.9896 into 22.4 সমান সমান কিছু একটা পাইলাম ডিভাইডেড বাই 32 কত আসতেছে 1.39272 লিটার। ওকে, তাহলে আশা করি বুঝছো এই ম্যাথটা কিভাবে করতে হবে। এই ম্যাথের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমাকে যা বের করতে দিবে, তোমাকে যে স্পিসিস এর মাস বা ভলিউম বের করতে দিবে, তোমার কাছে সেই স্পিসিস এর রিঅ্যাকশনটা লিখতে হবে, ইলেক্ট্রোলাইসিসের রিঅ্যাকশনটা লিখতে হবে। রিঅ্যাকশনটা এমন হতে হবে যেখানে যার মানে আমি মূলত ধরো আমাকে কোন একটা স্পিসিস এর মাস বের করতেছে। প্রথম প্রশ্নে আমাকে বলছে পানি কি পরিমাণ পানি কি পরিমাণ ডিসোসিয়েট হয়েছে ওটা বের করো। পরের বার বলছে অক্সিজেনের ভলিউম কত, মানে কি কত ভলিউমের অক্সিজেন প্রডিউস হয়েছে ওটা বের করতে। প্রথমটাতে আমার থেকে কি চাইছে, আমার থেকে ওয়াটারের পরিমাণ চাইছে, পরেরটাতে আমার থেকে অক্সিজেনের পরিমাণ চাইছে। তো যার পরিমাণ চাইবে আমরা ইলেকট্রোলাইসিসের রিঅ্যাকশনের মধ্যে তার কোএফিশিয়েন্ট 1 রাখবো, এরপর আমরা ফর্মুলা লিখে যাব। ঠিক আছে, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। আসো এরপর দেখো, আচ্ছা এটা তো আমরা পড়ে ফেলছি। এরপর বলা হচ্ছে কি, if 3000 coulomb charge is made to flow through silver nitrate solution, then determine the mass of silver deposited at cathode. তো W সমান সমান কি হবে, MIT/EF। সিলভারের মাস কত, সিলভারের মাস হচ্ছে 108। কারেন্ট কত, কারেন্ট দিছে, আচ্ছা কারেন্ট দেয় নাই, চার্জ দিছে। তো চার্জ দিলে আইটির পরিবর্তে কি বসাবা, কিউ বসাবা। 3000 ডিভাইডেড বাই কি ইএফ, ই কত হবে, ই হবে হচ্ছে 1 কারণ সিলভার প্লাস হয়। এফ কত 96500। তাহলে আমার এখানে কত আসতেছে, আমার এখানে আসতেছে 108 ইনটু 3000, 108 ইনটু 3000 ডিভাইডেড বাই 96500। তাহলে এটা কত আসতেছে 3.3575। আশা করি বুঝা গেছে। ওকে, বলা হচ্ছে if 5 ampere current flows through ferrosulfate solution for 10 minutes, then determine the amount of iron deposited at cathode. তো এগুলো কি কোনো ম্যাথ, W is equals to MIT/EF। M কত, যে ডেপোজিট হয়েছে তার অ্যাটমিক মাস বা মলিকুলার মাস, ডেপোজিট কি হয়েছে আয়রন, তাই বলে আয়রনের কি অ্যাটমিক মাস which is 56 গ্রাম। আই কি, আই হচ্ছে কারেন্ট, কারেন্ট কত এখানে, কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। টাইম কত, টাইম হচ্ছে এখানে 10 মিনিট, যেটাকে সেকেন্ডে করলে 10 into 60 হয়। ই কত, Fe2 প্লাস হয়, তাই বলে ই এর জায়গায় কি বসাবো, 2 বসাবো। এফ এর জায়গায় কি বসাবো, 96500। তাহলে আমার এখানে ডব্লিউ কত আসতেছে, মাস অফ আয়রন ডেপোজিটেড কত আসতেছে 56 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 60, 56 into 5 into 10 into 60 divided by 2 into 96500। ঠিক আছে, তাহলে কত আসতেছে আমার এখানে 0.87, 0.87 গ্রামস, 0.87 গ্রামস। আসো সামনের ম্যাথে যাই। বলা হচ্ছে for how long 1.2 ampere current needs to flow across silver nitrate solution to deposit এত গ্রাম সিলভার। বলা হচ্ছে for how long 1.2 ampere current needs to flow across silver nitrate solution to deposit 1.61 gram silver। এখানে কারেন্টের পরিমাণটা দেওয়া আছে 1.2 অ্যাম্পিয়ার, সময় চাওয়া হয়েছে যে কত সময় লাগবে, কি দেওয়া আছে, দেওয়া আছে যে সিলভার ডিপোজিট হবে 1.61 গ্রাম। টি বের করতে হবে। আমরা কি জানি, আমরা জানি W সমান সমান MIT/EF। W সমান সমান MIT/EF। এখান থেকে বের করতে হবে টি। তো T
টি যদি বের করতে চাই ডাব্লিউ ই এফ আসবে এদিকে আর এম আই চলে যাবে নিচে। তো ডাব্লিউ কত 1.61, ই কত যেহেতু সিলভার তাই বলে 1 কারণ সিলভার প্লাস হয়। এফ কত 96500, এম কত সিলভারের মাস কত সিলভারের মাস হচ্ছে 108, সিলভারের মাস হচ্ছে 108, কারেন্ট কত ফ্লো হচ্ছে 1.2। 1.61 into 1 into 96500 divided by 108 into 1.2 কত হয় 1198 seconds, 1198.8 seconds, 1198.8 seconds. Okay, পরের প্রশ্ন আসি। If 5F current is made to flow through lead sulfate, then determine the amount of lead deposited. 5F কারেন্ট তার মানে আমাকে কি দেওয়া আছে I দেওয়া আছে নাকি Q দেওয়া আছে? উত্তর হচ্ছে Q দেওয়া আছে। কি দেওয়া আছে Q দেওয়া আছে, Q দেওয়া আছে। কারণ 5F যে বুঝায় 5 ফ্যারাডে, 1 ফ্যারাডে হচ্ছে 96500 কুলম্ব, তাহলে 5 ফ্যারাডে হবে এত কুলম্ব, তার মানে এত কুলম্ব চার্জ আমাকে দেওয়া আছে। বলা হচ্ছে এত কুলম্ব চার্জ lead sulfate সলিউশনে ফ্লো করা হয়েছে, বলছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ lead deposited। তাহলে আমরা জানি W সমান সমান MIT ডিভাইডেড বাই EF, ঠিক না? তো IT এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? IT এর পরিবর্তে আমরা Q ইউজ করতে পারি। তো আমরা এখানে M বসাবো কার lead এর। হ্যাঁ, lead এর মাস কত? lead এর মাস হচ্ছে আমার 207, lead এর অ্যাটমিক মাস কত 207, কি পরিমাণ চার্জ ফ্লো করা হচ্ছে 5 into 9000 96500। নিচে কি আছে ই, lead এর জন্য কি হয় lead 2 প্লাস না, তাই বলি ই হবে 2, এফ কত হবে 96500। তো এটা কাটা গেল, তাহলে আমার এখানের মধ্যে কি আসে, আমার এখানের মধ্যে আসে 207 into 5 divided by 2, কত আসলো 517.5। ঠিক আছে, পরেরটাতে আসো। ডিটারমাইন দ্য টাইম রিকোয়ার্ড টু স্টোর 1 gram chromium through electrolysis of chromium sulfate solution when it's treated with 50 ampere current। আচ্ছা, কি বলতেছে ডিটারমাইন দ্য টাইম রিকোয়ার্ড, টাইম চাওয়া হচ্ছে কিসের টাইম 1 গ্রাম ক্রোমিয়ামকে ডিপোজিট করার টাইম। তাহলে W এর মান কত দেয়া আছে 1 গ্রাম, ক্রোমিয়ামের অ্যাটমিক মাস লিখতে হবে, এখানে কি পরিমাণ কারেন্ট দেওয়া হবে 50 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া হবে, 50 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া হবে। ঠিক আছে, তো টি চাওয়া হচ্ছে এখানে। তো আসো আগে দেখি যে ক্রোমিয়ামের অ্যাটমিক মাস কত। ক্রোমিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 52 গ্রাম। ঠিক আছে, টি বের করতে বলছে, টি বের করতে বলছে, তাহলে W সমান সমান MIT বাই EF। কি বের করব টি বের করব, তাহলে WEF ডিভাইডেড বাই MI। W কত 1, ই কত ক্রোমিয়াম হয় হচ্ছে 3 প্লাস, তাই বলি ই হবে 3, এফ কত 96500, এম কত 52, কারেন্ট কত 50, তাহলে কত আসে 1 into 3 into 96500 divided by 52 into 50 60, 52 into 50 111 decimal 3461 seconds। ঠিক আছে, এতটুকুই হলো আমাদের থার্ড ক্লাস। তাহলে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি থার্ড ক্লাস শেষ। ইলেকট্রোকেমিস্ট্রির বেশি টপিক আসলে নাই, এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি তা দিয়ে ইলেকট্রোকেমিস্ট্রির আশা করি 3 মার্কস অ্যান্সার করে যাবে। তোমাকে যে সিকিউটা দিবে সেটা সি, হয়তো এটা থেকে আসতে পারে, আসবেই, আসলে আসবেই, এটা থেকে আসবে সি। ঠিক আছে।